আমি তোমাদের সবই বলে দিলাম। এখন শুধুমাত্র চিন্তা করো, তোমরা কি এখন ওই মারণবিন উদ্ধার করতে যাবে, নাকি ওই মেয়েকে বাঁচানোর আশা ছেড়ে দেবে? মৎস্যরানীর কথা শুনে মাছ দুটি একেবারেই নিশ্চুপ হয়ে যায়, আর তারা কোনো কথা না বলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে আর মৎস্যরানীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হলো কি? তোমরা এইভাবে চুপ হয়ে গেলে কেন? অবশ্য চুপ হয়ে যাওয়ারই কথা, কারণ আমি তোমাদের এতক্ষণ যেটা বললাম তাতে করে তোমরা এটা বুঝে গেছো। বদ্যি বুড়ি সেখানে সেই সাপটি আর পাখিটিকে দেখে খুব একটা অবাক হয় না, কারণ সেই জঙ্গলে এরকম সাপ এবং পাখি অনেকে আছে। কিন্তু হঠাৎ করে অবাক হয় তখন, যখন সেই পাখি এবং সাপটির কথা শুনতে পায় সে। নাগরানী, আপনি কি এখন এই বুড়িটাকে চিনতে পারছেন? আপনি এখন বলুন না, আসলে ইনি এই বদ্যি বুড়ি কিনা? হ্যাঁ হ্যাঁ, সত্যি তো ইনি বদ্যি বুড়ি। এতক্ষণে তো এনাকে আমরা খুঁজে চলেছিলাম। এক্ষুনি আমাদের ওনার সাথে কথা বলতে হবে। এ কি, এই পাখি আর এই সাপটি কথা বলা বলি করছে, আর ওদের কথা শুনে মনে হচ্ছে ওরা যেন আমাকেই খুঁজে চলেছিল। কিন্তু আমাকে ওদের কি দরকার? ওদের আবার কারো কিছু হলো নাকি, যার কারণে আমার কাছে চিকিৎসার জন্য এসেছে? যাই হোক না কেন, আমি এখন আবার ওদের সময় দিতে পারবো না, কারণ আমাকে যে আগে ওই মেয়েটাকে সুস্থ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত কেন যে সোনালি আর রূপালি আসছে না, সেটাই বুঝতে পারছি না। তখনই নাগরানী সর্পরূপ ছেড়ে মানব রূপ ধারণ করে, আর বদ্যি বুড়ি অবাক হয়ে যায়। এ কি দেখলাম আমি? এ তো কোনো সাধারণ সাপ নয়, এ তো নাগরানী। কিন্তু নাগরানী আমার কাছে কেন এসেছে? ভালোই হয়েছে, নাগরানীর দেখাও পেয়ে গেলাম আমি। এখন আমি ওই মেয়েটির ব্যাপারে নাগরানীর সাথে একটু আলোচনা করতে পারবো। আমার মনে হয় এই নাগরানীও আমাকে, ওই মেয়েটাকে সুস্থ করার ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবে। ওদিকে রানী রাজকুমারকে নিয়ে চিন্তা করতে করতে অনেক অসুস্থ হয়ে পড়ে। সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে শয্যাশায়ী হয়ে পড়ে। রাজা এবার পড়ে যায় ভীষণ চিন্তায়। মহারাজ, আপনি শুধু শুধু এতটা চিন্তা করবেন না। রানীমা দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আপনি যদি রানীমাকে নিয়ে এত চিন্তা করেন তাহলে তো আপনার শরীর খারাপ করবে। তখন কি হবে বলুন তো মহারাজ? কি হবে কিছুই তো বুঝতে পারছি না রাজগণক। আমি তো বড্ড চিন্তায় আছি আমার রানীকে নিয়ে, আর আমার রাজপুত্রকে নিয়ে চিন্তার তো শেষ নেই। এতটা সময় পেরিয়ে গেল, এখন পর্যন্ত রাজপুত্র ফিরে এলো না, আর রানী এদিকে রাজপুত্রের চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমি রানীকে বললাম যে তুমি যদি রাজকুমারকে নিয়ে এতটা চিন্তা করো তাহলে কেন ওকে যেতে দিয়েছো? কিন্তু রানী শুধু একটা কথাই, যে অবাগের উপর নিষ্ঠুর হতে পারে না, ওকে খুঁজে আনাটা দরকার। আমিও সেটাই চাই, কিন্তু তাহলে রানী কেন এত চিন্তা করছে? মহারাজ, রানীমা চিন্তা করার কারণ আছে। রানীমা তো মা, আর মা যতটাই শক্ত হোক মায়ের মন তো বড্ড নরম থাকে। আর তাই তো নিজের অজান্তে নিজের সন্তানের জন্য এভাবে চিন্তা করছেন। তবে আপনি এতটা ভেঙে পড়বেন না মহারাজ, আপনাকে শক্ত থাকতে হবে। আপনি যদি শক্ত না থাকেন তাহলে যে রানীমাকে সুস্থ করাটা সম্ভব হবে না মহারাজ। আর কতটা শক্ত থাকবো সেটা বুঝতে পারছি না। এত কিছুর পর, এত যুদ্ধ সাধনার পরে আমি আমার রাজ্যটাকে আবার ফিরে পেয়েছি, কিন্তু আমার রাজকুমার এই রাজ্য থেকে এখন অনেক দূরে রয়েছে। আর এটা যে সত্যি আমার জন্য অনেক বড় কষ্টের। ওদিকে সেই সাপটিকে নাগরানীর রূপ ধারণ করা দেখে রাজকুমার ভীষণ ভয় পেয়ে যায়। কি এটা আমি কি দেখলাম?
আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এমন অবাক ঘটনা আমি এর আগে কখনো কোনো দিনও দেখিনি। এই সাপটি তো একটা মানুষের রূপ ধারণ করলো। তার মানে এই সাপটি সাধারণ কোনো সাপ নয়, এটা নিশ্চয়ই কোনো নাগরানী। কিন্তু এই নাগরানী এই বৃদ্ধার কাছে কি করছে? আর তাছাড়া এই পাখিটা আর এই সাপটি অনেক তাড়াহুড়ো করে দেখলাম এই বৃদ্ধার কাছে এলো। তবে এই নাগিনী যাই করুক না কেন, আমাকে আড়াল থেকে সব কিছু দেখতে হবে। কারণ আমার কেন জানি না মনে হচ্ছে এদের সাথে কথা বললে আমি আমার অভাগের কোনো না কোনো একটা খোঁজ ঠিকই পেয়ে যাব। আমাকে শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে আর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথাগুলো শুনতে হবে। আর কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমি এখানে আছি। তাহলে হয়তোবা সব কথা জানার আগে আমি ধরা পড়ে যাব। আর আমার মনটা বারবার বলছে এবার এবার নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমি আমার অভাগীকে ঠিক খুঁজে পেয়ে যাব। হে বিধাতা, তুমি সহায় থেকো, যে কোনোভাবে আমার অভাগীর খোঁজ আমাকে জানিয়ে দাও। তন্ত্রা, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমার দোষে, আমার কারণে আমার প্রাণ চলে যাবে? তুমি আমাকে সবটা বুঝিয়ে বলো। সব কিছু যদি আমি জানতেই পারতাম তাহলে তো সমস্যার সমাধানই হয়ে যেত। এমনকি তুমি তোমার মৃত্যুটাকেও আটকেও দিতে পারতে, কিন্তু সেটা তো কোনোভাবে সম্ভব নয় কালনাগিনী। তবে একটা ব্যাপার আমি তোমাকে জানিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমাকে তুমি বলো, কি ব্যাপার জানো তুমি? আর সেটা জানালে আমি হয়তোবা কিছুটা আন্দাজ করলেও করতে পারবো। আচ্ছা কালনাগিনী, এটা বলো তো তুমি তুমি যদি কাউকে দংশন করো তার শরীর থেকে কি তুমি পুনরায় কখনো বিষ তুলতে পারো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুলতে পারি, কিন্তু এ কাজ তো আমি কখনো কোনোদিনও ভুলেও করব না। কারণ তুমি হয়তোবা জানো না তন্দ্রা, আমি কালনাগিনী, আর আমার বিষ মারাত্মক ভয়ঙ্কর, অনেক বিষাক্ত। একবার আমার বিষ কারো শরীরে প্রবেশ করলে তার মৃত্যু অবধারিত। কিন্তু তার শরীর থেকে যদি আমি কোনোভাবে ওই বিষ তুলে নেই তাহলে যা আমার মৃত্যু হবে। আর তাই তো আমি কিছুতেই কোনোভাবেই ভুল করেও কারোর শরীর থেকে বিষ তুলিনি, আর ভবিষ্যতেও কখনো কোনো দিনও সেটা তুলবও না। কিন্তু তুমি আমাকে এ কথা কেন জিজ্ঞাসা করছো বলো তো? আমি তোমাকে শুধু শুধু এই কথা জিজ্ঞেস করিনি কালনাগিনী। আসলে আমি বললাম না তোমার নিজের কারণে নিজের মৃত্যু হবে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই তুমি কাউকে দংশন করেছো আর তার শরীর থেকে তোমাকে বিষ তুলতে বাধ্য হতে পারে। তখনই মনে হয় তোমার এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। না 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 না, সেটা কিছুতেই সম্ভব নয়। কোনোভাবেই আমি মরে যাব এটা জেনে কি করে আমি কারো শরীর থেকে বিষ তুলতে পারি? তুমি দেখো, নিশ্চয়ই এর অন্য কোনো কারণ আছে। তন্দ্রা, তুমি আরও সাধনা করো, আর সাধনা করে আমাকে জানাও যে এর কারণ কি কি হতে পারে। আর আমি আমার আস্তানায় যাচ্ছি। এরপর তুমি যখন আমাকে খবর পাঠাবে তখনই আমি আবার তোমার সাথে এসে দেখা করব। এই কথা বলে কালনাগিনী অদৃশ্য হয়ে যায়। বুদ্ধি বুড়ি, আমি নাগরানী, আর আমি তোমার কাছে বিশেষ একটি কারণে এসেছি। আর তুমি যদি আমাকে সে কারণটা সঠিকভাবে জানিয়ে দাও তাহলে আমার খুব উপকার হতো বুদ্ধি বুড়ি। কি বলছেন কি আপনি নাগরানী? আমার কাছে আপনি কি জানতে চান আর কি কারণেই বা এসেছেন আমাকে বলুন। আমি যদি জেনে থাকি তাহলে অবশ্যই আপনাকে সেটা জানানোর চেষ্টা করব। আসলে আমি এসেছি একটি মেয়ের খোঁজে, যে মেয়ে কিনা আপনার কাছে আছে। আসলে আমার শক্তির মাধ্যমে আমি জানতে পেরেছি যে আপনি যে মেয়েকে নদীর কূলে বেলা থেকে পেয়েছেন। আমরা দুজনে সেই মেয়ের খোঁজ করার জন্য এখানে এসেছি। কি বলছেন কি? তার মানে ভেলায় করে যে মেয়েটি এসেছিল ওই মেয়েটি আপনাদের পরিচিত কেউ? রাজপুত্র দূর থেকে তাদের সব কথা শুনতে থাকে। এ কি, ওরা তো এখানে ভেলায় ভেসে আসা কোনো একটা মেয়ের কথা বলছে, আর আমি তো সেটা স্পষ্টভাবে শুনতে পারলাম। কিন্তু ওই মেয়েটি কে? তার নামই বা কি?
সেটা তো এখনো বললো না। আমার মনটার মধ্যে বড্ড উতলা হয়ে আছে। আর ওনারা যে মেয়েটিকে ভেলায় পাওয়ার কথা বলছে, সেই মেয়েটি আমার অভাগে কিনা সেটাও তো বুঝতে পারছি না। কিন্তু আমার অভাগের সাথে এই নাগরানী আর এই পাখিটির সম্পর্ক বা কী থাকতে পারে, কিছুই তো বুঝতে পারছি না। না না, যে সম্পর্ক থাকুক আর না থাকুক সেটা আমার জেনে লাভ নেই। আমাকে আর একটু খেয়াল করে শুনতে হবে যে আসলে ওরা কি বলতে চাইছে, আর ওরা ওই মেয়েটির নাম বলে কিনা। ওদিকে সোনালি এবং রূপালী নদীর তলদেশ থেকে বদ্যি বুড়ির কাছে আসার জন্য রওনা দেয়। আমার বড্ড চিন্তা হচ্ছে রে। বদ্যি বুড়ি তো অনেক আশা করে রয়েছে যে ওই মারণবিন উদ্ধার করে ওই মেয়েটিকে সুস্থ করবে, কিন্তু আমার তো মনে হচ্ছে বদ্যি বুড়ি সে আশা ভেঙে যাবে। আমাদের মতো করে বদ্যি বুড়িও আর ওই মেয়েটিকে বাঁচানোর স্বপ্ন দেখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। আসলে এমন কিছু হয়ে যাবে এটা তো আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তবে বুদ্ধি বুড়ি তো বলেছিল যে ওই মরণবিন উদ্ধার করলে নাকি মেয়েটিকে তাহলে নিশ্চয়ই বাঁচানো যেত। কিন্তু ওই মরণবিন তো উদ্ধার করা এখন সব থেকে বড় কঠিন কাজ হয়ে গেল রে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছিস। আচ্ছা, এমনটা কি করা যায় না যে আমাদের প্রাণ যাই যাক, আমরা কোনোভাবে আমাদের প্রাণ দিয়ে ওই মারণবিন উদ্ধার করে ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতেই পারতাম, কিন্তু তুই মৎস্যরানীর কথা শুনলি না? চাইলেই তো কোনো মৎস্যকন্যা বা মৎস্য ওই মরণবিনকে স্পর্শ করতে পারবে না। আর তাছাড়া মরণবিন স্পর্শ করার সাথে সাথে নাকি যে স্পর্শ করবে ওই বিনটা তার মৃত্যু ঘটবে। আর যদি মৃত্যুই ঘটে তাহলে কি করে মরণবিন উদ্ধার করে নিয়ে যাওয়া যাবে বলতো? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এখন তো ওই মেয়েটাকে সুস্থ করার উপায় জানার পরও আমরা মেয়েটাকে সুস্থ করতে পারবো না। এর থেকে বড় দুঃখের আর কি হতে পারে? যাই হোক, চল চল, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে। তাড়াতাড়ি গিয়ে বদ্যি বুড়িকে সব কিছু জানাতে হবে। ওদিকে তো বদ্যি বুড়ি আমাদের জন্যই অপেক্ষা করছে। চল চল, এক্ষুনি চল। হ্যাঁ, শুধুমাত্র আমাদের পরিচিতই নয়, আসলে এই তোতা পাখিটিকে দেখছেন না? এই তোতা পাখিটি সাধারণ কোনো তোতা পাখি নয়, ইনি একজন মানুষ। আসলে একজন অশুভ শক্তি ওনাকে এরকম তোতা পাখিতে পরিণত করেছে। আর ওনার মেয়েকেই তো আমরা ভেলায় করে ভাসিয়ে দিয়েছিলাম। আর যে মেয়েটিকে আপনি পেয়েছেন তার নাম যে অভাগী। কি বলছেন কি এসব? তার মানে ওই মেয়েটি আপনাদের অভাগী, কিন্তু আপনি তো নাগরানী। তাহলে আমি এটা বুঝতে পারছি না যে ওই মেয়েটিকে কি করে কালনাগিনী দংশন করলো। আর কালনাগিনী তো আপনার আদেশ ছাড়া সেরকম কাউকে দংশন করার কথা নয়, আর আশেপাশেও কোথাও যাওয়ার কথা নয়। আর আমাকে এটা বুঝিয়ে বলুন তো, ওই কালনাগিনী মেয়েটাকে দংশন করার পরও তো আপনি নিজে চাইলে ওই মেয়েটির শরীর থেকে বিষ তুলে ওই মেয়েটাকে সুস্থ করে তুলতে পারতেন, কিন্তু আপনি সেটা কেন করেননি? কেন করিনি সেটা আমি আপনাকে এক্ষুনি খুলে বলছি।
এরপর নাগরানী অভাগীকে কালনাগিনীর দংশন থেকে শুরু করে তার শরীরে নাগমণি স্পর্শ করানো পর্যন্ত সব কথা বদ্যিবড়িকে খুলে বলে, আর রাজকুমার দূর থেকে সব কথা শুনতে পায়। ও আচ্ছা, এই কারণে, এই জন্যই তো ওই মেয়েটাকে আমি কোনোভাবে সুস্থ করতে পারছি না। তবে ওকে সুস্থ করার একটা উপায় আমি পেয়েছি, সেজন্যই তো আমি এখানে এই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। দুজনের জন্য আমি এখানে অপেক্ষা করছি, আর আমার মনে হয় ওরা এক্ষুনি আমার কাছে এসে সেই উপায়ের খোঁজ আমাকে জানিয়ে দিয়ে যাবে। এ কি শুনলাম আমি? তার মানে কি আমি যেটা ভেবেছি সেটাই, ওরাও আমার অভাগীর খোঁজ করছে, আমার অভাগী বদ্যপুরীর কাছেই আছে। আর নাগরানী এটা কি বললো? তোতা পাখির কথা বললো যে ওই তোতা পাখি নাকি কোনো এক মানুষ ছিল, কোনো এক অভিশাপে তার এই পরিণতি হয়েছে, যেমনটি আমার হয়েছিল। আমিও তো একটা পাখিতে পরিণত হয়েছিলাম, আর অভাগী আমাকে পাখি থেকে মানুষের রূপে ফিরিয়ে এনেছে। আর এই তোতা পাখিটা নাকি অভাগীর মা, কিন্তু অভাগী তো আমাকে বলেছিল যে ওর মা নাকি বেঁচে নেই। তাহলে এর মধ্যে কি কারণ থাকতে পারে? আর এই তোতা পাখিটিই বা অভাগীর মা হয় কিভাবে? আর তাছাড়া বদ্যিবড়ি তো বলল আমার অভাগীকে সুস্থ করার জন্য নাকি এখানে কোনো একটা উপায় খুঁজে পাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। সেই উপায়টা কি আমাকে জানতে হবে। আমি কি এখন ওনাদের সামনে যাব, নাকি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখব? না না, এক্ষুনি ওনাদের সামনে যাব না, আমি ওনাদের কাছাকাছি থাকবো। সময় হলে আমি ওনাদের সামনে গিয়ে হাজির হব। ওদিকে কালনাগিনী নিজের আস্তানায় ফিরে বড্ড চিন্তিত হয়ে পড়ে, আর সে খুঁজে বের করার চেষ্টা করে যে সে কাকে দংশন করেছিল আর কার শরীরের বিষ তুলতে তাকে বাধ্য করা হতে পারে। না না, কিছুই তো মাথায় আসছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না কার শরীরের বিষ তুলতে আমাকে বাধ্য করা হতে পারে, আর আমি বা নিজের ইচ্ছায় কার শরীরের বিষ তুলবো আর নিজে মৃত্যুবরণ করব। আর তাছাড়া আমি তো এর মধ্যে সেরকম কাউকে দংশনও করিনি, আর যাদেরকে দংশন করেছিলাম তারা তো এর মধ্যেই মারা গেছে। কারো শরীরে বিষ তোলার তো কোনো চিন্তাই নাই আমার। কালনাগিনী অনেক চিন্তা ভাবনা করতে থাকে আর মনে করতে থাকে যে কার শরীর থেকে তাকে বিষ তুলতে বাধ্য করা হতে পারে। এই তো মনে পড়েছে, আমি তো শেষ ওই অভাগীকে দংশন করেছিলাম। তার মানে কি আমাকে কোনোভাবে ওই অভাগী শরীরের বিষ তুলতে বাধ্য করা হতে পারে? না 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 না, সেটা কি করে হয়? অভাগী হয়তো বা এতক্ষণে মৃত্যুবরণ করেছে, নাকি ওই নাগরানী কোনোভাবে অভাগীকে এখনো বাঁচিয়ে রেখেছে, সেটাই তো বুঝতে পারছি না। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে আমার। অভাগীকে আমি দংশন করার পরপরই তো ওই নাগরানী অভাগীর শরীরকে স্পর্শ করেছিল, আর তাই তো অভাগীর মৃত্যু ঘটতে সপ্তম দিন লেগে যাবে। আর সপ্তম দিন হতে তো আরও একটা দিন বাকি আছে, আজ তো ষষ্ঠ দিন চলছে। তার মানে আগামীকালই ওই অভাগী যেখানেই থাকুক না কেন ও মৃত্যুবরণ করবে। আর আমি যদি কোনোভাবে ওর বিষ না তুলি তাহলে তো ওর মৃত্যু অবধারিত। আর কোনোভাবে যদি আমি ওর বিষ কোনোভাবে তুলে ফেলি তাহলে তো আমি মারা যাব। না না না, সেটা আমি কিছুতেই হতে দেব না। আর ওই অভাগীকেও বাঁচতে দেব না, আর আমাকে কেউ খুঁজেই পাবে না। আর তাই আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। মাত্র তো একটা দিন, দেখতে দেখতে সময় পেরিয়ে যাবে। কোনোভাবে অন্য কেউ যেন আমাকে খুঁজে বের করতে না পারে, বা ওই অভাগী শরীর থেকে বিষ তোলাতে আমাকে বাধ্য করতে না পারে, সেই ব্যবস্থা আমাকে করতেই হবে। আমি এক্ষুনি আত্মগোপনে চলে যাব, আত্মগোপনে। এ কথা বলে কালনাগিনী অদৃশ্য হয়ে যায় আর নিজেকে আত্মগোপন করে ফেলে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।